উনি যদি এখন ভারতে যেতেন তার মানে হচ্ছে যে ভারতের সাথে আমাদের সবচেয়ে নিবিড় সম্পর্ক হবে, বিএনপি সরকারের সাথে সবচেয়ে নিবিড় সম্পর্ক হবে ভারতের সাথে। তাহলে শেখ হাসিনা যেরকম পররাষ্ট্রনীতি ছিল, বিএনপিকেও সেই ধরনের পররাষ্ট্র নিতে হবে। সুতরাং যেহেতু উনি ওটা নিবেন না, যেহেতু উনারা এখানে আওয়ামী লীগের জন্য একটা অনুকূল পরিবেশ হয়তো তৈরি করতে চাচ্ছেন না ভারতের পক্ষপাতিত্ব থেকে, ভারতকে উনারা ভারসাম্যে একটা ব্যালেন্স করতে চান, সেই জন্য উনাকে চীনে যেতেই হবে। উনার চীনে যাওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই। আপনি খেয়াল করেন যে ডক্টর ইউনূসের প্রথম ভিজিট কোথায় ছিল? আমার যতদূর মনে পড়ে নিউ ইয়র্ক, কোথায় আমার মনে হয় নিউ ইয়র্কে ছিল। সুতরাং দেখেন উনার প্রত্যেকের আপনি দেখতে পাবেন উনাদের মেন্টাল বা সাইকোলজিক্যাল এলিজেন্স কোনখানে উনাদের প্রথম ভিজিট দেখে আপনি বলতে পারবেন। সুতরাং সেই জন্য ইউনূস গেছে হচ্ছে নিউ ইয়র্কে, শেখ হাসিনা গেছে দিল্লিতে। এখন আসেন আপনি তারেক রহমান সাহেবের প্রথমে যাওয়ার তো কথা অবশ্যই চীনে যাওয়ার কথা। কারণ কেন, আমি একটু তার দুইটা পরে আসি। কিন্তু উনি কিন্তু চীনে গেলেন না, এবং উনি গেলেন প্রথমে মালয়েশিয়া। এবং এইটা কেন, এইটা বলে উনি উনার যে মেসেজ যে আমাদের নতুন বাংলাদেশ সরকার আগামী 5 বছর চীনের সাথে একটা অত্যন্ত নিবিড় সম্পর্ক রাখবে, এই কথাটা উনি বলতে পারলেন না কেন, এবং উনার পররাষ্ট্রমন্ত্রী বলতে পারলো না কেন? আমি মনে করি যে উনারা এখানে ভারত এবং যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করে উনারা এই জিনিসটাকে একদম ক্লিয়ার ইন্ডিকেশন দিলেন না। এটা আমার ব্যক্তিগত মতামত। এবং যদি কারো মন ভাঙতে চান না, মনও ভাঙতে চান নাই। এবং আরো একটা কথা, উনি যাচ্ছেন, তারেক রহমান সাহেব যাচ্ছেন হচ্ছে গিয়ে আপনার দালিয়ান হচ্ছে আপনার উত্তর পূর্ব একদম উপরের দিকে চীনে, হ্যাঁ, ওর মানে বরফের ওই রাশিয়ান ভ্লাদিভস্টকের কাছাকাছি দালিয়ানে যাচ্ছেন। উনি এখান থেকে ডাইরেক্টলি রাষ্ট্রীয় সফরে বেজিং যাচ্ছেন না কেন? আমি শহীদ ভাই আমার বড় ভাই, আমি আমার বড় ভাইয়ের সাথে এটা নিয়ে ফাইট করি। উনি তো খুব পররাষ্ট্রমন্ত্রীর নামে বললেন অনেক কিছু, উনি এটা রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন না কেন? এটা তো ওনার রাষ্ট্রীয় সফর হওয়া উচিত। শেখ হাসিনা তো রাষ্ট্রীয় সফরে গেছিল এবং আই ওয়াজ ইনভলভড ইন দ্যাট ভিজিট, ঠিক আছে? সো রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন না। সুতরাং সেদিক দিয়ে আমি বলবো যে এটা আমি এখন কথায় আমি বলতেছি যে দিস ইজ এ ফরেন পলিসি ফেলিয়ার of শহীদুজ্জামান ভাই's ফেভারিট ফরেন মিনিস্টার। আমার কথাটা বুঝে। আচ্ছা, দ্বিতীয় কথা আসেন। ভাই বললেন যে জিয়াউর রহমান এবং এরশাদের সময় থেকে চীনের সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর সেই সহযোগিতা চলে আসতেছে। 70-এর দশকের 80-র দশকের চীন আর আজকের চীন এক না। তখন চীন যা করতে পারতো, চীন এখন তার 100 গুণ বেশি করতে পারে, 1000 গুণ বেশি করতে পারে, তাই না? চীন এখন একটা অনেক বেশি শক্তিশালী রাষ্ট্র সেই তুলনায়, আগে সেই 70-80-র তুলনায় বলছি। তাহলে এখন আমাদের যে ধরনের নিবিড় সম্পর্ক হওয়া উচিত ছিল, আপনি যদি জিয়াউর রহমানের কথা চিন্তা করেন, জিয়াউর রহমানের সময় আমাদের কতটুকু সক্ষমতা ছিল? ভাই তো তখনই পড়াইতেন, সেই সময় যে পড়াইতেন সেই সময় আমাদের সক্ষমতার তুলনায় আমাদের সক্ষমতা অনেক বেড়েছে। আমাদের সম্পর্ক অনেক বেশি নিবিড় হওয়া উচিত ছিল, আমাদের সম্পর্ক অনেক বেশি মাল্টিফ্যাসেটেড হওয়া উচিত ছিল, আমাদের এখনো হয়নি। এবং আমি এই জন্য আমি বলবো যে আমি যেটা মনে করি, আরেকটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বাজেট, বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে 9.5 লক্ষ কোটি টাকার বাজেট, 9.5 লক্ষ কোটি টাকা, আমি একদম একটা মোটা দাগে কথা বলি, 9.5 লক্ষ কোটি টাকা আপনি 1 লাখ কোটি টাকা কমায়ও যদি দেন, তাহলে এটা 8.5 লাখ কোটি টাকার বাজেট। 8.5 লাখ কোটি টাকার বাজেটে আপনার রেভিনিউ হচ্ছে 5 লাখ কোটি টাকা, 3.5 লাখ কোটি টাকার আপনার শর্টফল আছে। সেখানে 1.5 লক্ষ কোটি টাকা আপনি নেবেন হচ্ছে অভ্যন্তরীণ সূত্র থেকে। তাহলে বাকি আপনার থাকে অ্যানাদার 1.5 লক্ষ থেকে 2 লক্ষ কোটি টাকা। 1.5 লক্ষ 2 লক্ষ কোটি টাকা, উইচ ইজ ইন ইউএস ডলার টার্মে এটা $15 বিলিয়ন মতো। এই টাকা দিবে কি? IMF তো দিবে না, ওয়ার্ল্ড ব্যাংক তো দিবে না। আপনার এই 20 কোটি জনগণের যে অবকাঠামোর যে চাহিদা, সেটা IMF, ওয়ার্ল্ড ব্যাংক কখনোই আপনাকে সন্তুষ্ট করতে পারবে না। এটা একমাত্র চীন পারে। সেই জন্য চীনের সাথে আমাদের সম্পর্ক, আমাদের বাজেট বলেন, আমাদের আন্তর্জাতিক উন্নয়ন বলেন, মানে প্রচেষ্টা বলেন, আমাদের ভূ রাজনীতি বলেন, আমাদের বাংলাদেশকে অন্যান্য রাষ্ট্র থেকে আপনার অ্যাটলিস্ট ভূ রাজনৈতিক বা ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক কাভার দেওয়া, সেটাও কিন্তু চায়না করতে পারতো। সেই জন্য চায়নার ভিজিটটা সবচেয়ে ইম্পর্টেন্ট হওয়া ছিল। আমি সবচেয়ে খুশি হতাম রাষ্ট্রীয় সফর হলে। তবে আমি আশা করব, আমি ভাইয়ের সাথে আমি করছি, আমিও আশা করি যে আমরা 28 তারিখের মধ্যে, 26-27 তারিখের মধ্যে বুঝতে পারবো যে যদিও এটা রাষ্ট্রীয় সফর দিয়ে শুরু হয় নাই, কিন্তু এখানে যে সমস্ত আলোচনা হবে তাতে যাতে বাংলাদেশের সাথে একটা নিবিড় সম্পর্ক হচ্ছে বলে আমরা মনে করতে পারি।
আমি আপনার কাছে আবার আমি স্যারের কাছে আসতেছি স্যার। অনেক কথা শুনলাম আমরা, তিনি বলছিলেন যে আগেই চীনে যাওয়া উচিত ছিল, মালয়েশিয়া সফর কেন। সেক্ষেত্রে চীনের ক্ষেত্রে চীনের কাছ থেকে আমরা অনেক কিছু বলছেন যে আমাদের বিনিয়োগের ব্যাপার আছে, আর্থিক ব্যাপার আছে, সেই জিনিসগুলো কি আসলে কোন কোন বিষয়গুলো? তিস্তা নিয়ে অনেক আলোচনা হয়, তিস্তা ব্যারেজ নিয়ে আলোচনা হয়, চীনের বিনিয়োগ নিয়ে। আপনার কাছে কি মনে হচ্ছে কোন বিষয়গুলো? দেখেন সাকিব যে পয়েন্টসগুলো তুলে ধরেছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আই ফুলি এগ্রি, আই হ্যাভ লার্ন ফ্রম হিম যে আসলেও যে তার ওই ধরনের প্রয়াস কেন ছিল না। তবে সাকিবের যে শেষ অংশটা সে কিন্তু গুরুত্ব দিয়েছে, এই সফরটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় কি যে রাষ্ট্রীয় সফর যদি হতে থাকে, জাস্ট টু বি এ লিটল সমালোচকের দৃষ্টিতে যদি বলি যে যদি হতে পারতো তাহলে এটা অনেকাংশেই কিন্তু হয়তো সেরিমোনিয়াল সফরেও পরিণত হতে পারতো। কেননা ওটি ডিসপ্লে করাটা তখন কয়েকটা লিমিটেশনস ছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে রিয়্যাক্ট করে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা একেবারে দায়বদ্ধ, ট্রেড এগ্রিমেন্ট হয়েছে। আমি তো মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো আপত্তি তোলেনি, এবং এখানে যে অ্যাম্বাসেডর রয়েছে সে যথেষ্ট আগ্রহের সাথে এই সফরকে সর্ট অফ বাস্তবায়ন হওয়ার প্রক্রিয়ায় অনেকাংশে ইনডিরেক্টলি সমর্থন দিয়েছে। যে এটা একটা অর্জন। তারপরে মালয়েশিয়া হয়ে যাওয়াটা, হ্যাঁ এটা আমার কাছে সবার কাছে একটুখানি চোখে লেগেছে, কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে সাবস্টেন্সটা কি হবে। যে এবং আপনি যেই প্রশ্নটা করলেন সেখানে সাবস্টেন্সের ব্যাপারে এমনিতেও খোলাখুলিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে যে 3টা এগ্রিমেন্ট হবে, আর আরও কতগুলো 10টা না 12টা বোধ হয় মেমোরেন্ডাম হবে। এখন এগুলা সম্পর্কে যে প্রিপারেশন, যে তথ্য, সেগুলো সব ডিটেলস কিন্তু আমরা এখনো জানি না। একটা ব্যাপার ঘটেছে যে তিস্তার ব্যাপারে এই পররাষ্ট্রনীতি যখন প্রেস ব্রিফিং করছিলেন তখন তিনি বলছিলেন যে তিস্তা নিয়ে চীনের সাথে আমাদের প্রচুর আলোচনা হবে, কিন্তু অ্যাগ্রিমেন্ট হবে এই শব্দটা কিন্তু তিনি আটার করেননি। কিন্তু আমার যেটা মনে হয় কি যে এটা এমনও হতে পারে যে ইউ জাস্ট ডোন্ট ওয়ান্ট টু অ্যাক্ট টু কনফিডেন্ট। আপনি একদিকে ভারতের মতো একটা দেশ স্যাবোটাজ করার জন্য একেবারে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, আপনাকে একটা জিনিস দেখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই আমাদের এই অ্যাপ্রোচটাকে কোনো রকমের সন্দেহের চোখে না দেখে। এবং ফর্চুনেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনেরও সম্পর্ক উন্নয়ন হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে। একদিকে ইরানের যুদ্ধে চীনের একটা ভূমিকা থাকবে, আমেরিকা চীনের দিকে তাকিয়ে থাকবে। আরেকটা হচ্ছে যে রেয়ার আর্থ ডিল, যেটা ভবিষ্যতে অত্যন্ত যে সূক্ষ্মভাবে এই যে কতগুলো পদার্থ, খনিজ পদার্থ আবিষ্কার করতে হবে, সেখানে চীন আর আমেরিকার সাথে অনেকাংশেই কিন্তু একটা সহযোগিতার বাধ্যবাধকতা থাকবে। এইটা আমাদের জন্য একটা বড় সুযোগ, এবং আমার মনে হয় আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল রয়েছেন। তিনি যথেষ্ট আলোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তার এই যে বাংলাদেশের যে জয়টা হলো, এটা অর্জনের ব্যাপারেও কিন্তু অনেক প্রভাবশালী দেশের কাছ থেকে তিনি উপদেশ পেয়েছেন এবং এনকারেজমেন্ট পেয়েছেন। সুতরাং চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেসব অ্যাগ্রিমেন্টগুলো হবে সেগুলো সম্পর্কে আমরা পরে জানবো। তবে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাগ্রিমেন্ট সেটা হচ্ছে প্রতিরক্ষা বিষয়ে, এবং চীনের কাছ থেকে আমরা শুধু প্লেন ক্রয়ের ব্যাপারটাই কিন্তু যে মুখ্য সেটা আমি বলবো না। পাকিস্তানের সাথে যে দীর্ঘ সময় চীনের যে প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে, এবং এই অপারেশন সিন্দুরে পাকিস্তান যা অর্জন করেছে চীনের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে, এবং চীনের একটা প্রযুক্তি আমি শুনেছি এটা নাকি আমাদের যে এই যে প্লেন থেকে যে কমিউনিকেশন করে, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, যার ফলে আপনি টার্গেট আইডেন্টিফাই করতে পারেন। চীনের যে ওই প্লেনটা যেখানে প্লেনের উপরে চাকা থাকে, কি জানি নামটা, অ্যাওয়াক্স প্লেনের, আমি জানতে পেরেছি যে সেই টেকনোলজির চেয়ে আরও বেশি শক্তিশালী টেকনোলজি ছিল, যেই টেকনোলজির মাধ্যমে যে ইউ নট অনলি আইডেন্টিফাই দ্য টার্গেট, 200 কিলোমিটার দূরের টার্গেট আপনি শুধু চিহ্নিতই করছেন না, সেই অনুযায়ী যে মিসাইল পাঠাবেন সেটাই শুধু নয় যেটা চীন সাহায্য করেছে, আরও বড় সাহায্য ছিল যে একেবারে 100% সার্টেনটি যে টার্গেটকে হিট করবেই।
যেখানেই থাকুক টার্গেট, ওই টার্গেট। এই প্রযুক্তিটা নাকি, আমি নামটা ভুলে গিয়েছি, এটা গোপন ছিল অনেক দিন, তবে এখন পাকিস্তানের সাথে চীনের যে গুণগত সহযোগিতা, আমাদের সাথে চীনের এখন সাইবার নলেজ অ্যাকোয়ার করারও একটা বড় রকমের প্রয়োজন রয়েছে, সেটা সম্পর্কেও কোনো মেনশন থাকেনি। তবে এই যে সাইবার ওয়ারফেয়ার, চীন এখন এমন পর্যায়ে রয়েছে, তার জন্য ভারতের মতো একটা বিশাল দেশকে সামরিক ক্ষেত্রে কোনো অস্ত্র ব্যবহার না করে পরাজিত করা 2 ঘন্টায় সম্ভব। সেটা জাস্ট ভারতের টোটাল কমিউনিকেশন সিস্টেম প্যারালাইজ করে দিবে, কোনো ট্রেন, কোনো ব্যাংক, কিচ্ছু কাজ করবে না। অ্যান্ড চীন নাকি, আমি যতদূর জানি, ইট উইল টেক অনলি 2 আওয়ার্স। চীনের ওই সামর্থ্য রয়েছে, যেটা ভারতের জন্য অনেক সময় লাগবে অর্জন করতে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টা জানে। এই কারণে আমার মনে হয় যে বাংলাদেশের সাথে চীনের সহযোগিতার মাত্রা এমন পর্যায়ে যাওয়া উচিত, এটা অ্যাবসলিউটলি এখানে গোপনীয়তা থাকবে। আমরা সিভিলিয়ানরা নিরাপত্তা বিশ্লেষণ করি, এই পসিবিলিটিটা পাবলিকলি বললে আমাদের একটু বুকের পাটা বাড়ে। হ্যাঁ, সেটা তো বাস্তবতা। সেই দিক থেকে চিন্তা করতে গেলে আমার মনে হয় বাংলাদেশকে ওয়েদার তারেক রহমান, ডিসপাইট দ্য ল্যাক অফ সেরিমোনিয়াল রিসেপশনস, সে যাচ্ছে অনেক দূরের এক জায়গায়, সেখান থেকে ট্রেনে আসবে, সবই জানি, এগুলো সবই হয়তো তবে ওই জিনিসগুলাকে মুখ্য না, আমার কাছে মুখ্য মনে হয়, কারণ পিছনে পাকিস্তান রয়েছে। পাকিস্তান কিন্তু বাংলাদেশকে তার প্রয়োজন। পাকিস্তানের উদ্দেশ্য রয়েছে বঙ্গোপসাগরে নিজেকে প্রদর্শন করবে, আবার বাংলাদেশে এমন কিছু তাদের সামরিক রণকৌশলগত বাস্তবতা স্থাপন করবে, যার ফলে তারা ভারতের পূর্বাঞ্চলকে তাদের টার্গেটের আওতায় মিসাইল ক্যাপাবিলিটির অধীনে নিয়ে আসতে পারে। এই যে তাদের আল ফাতা মিসাইল টিসাইল, এরা প্রায় শোনা যায় পাকিস্তানি জেনারেলসরা মাঝে মাঝে বলে যে আমরা আল ফাতা মিসাইলস ডিপ্লয় করবো পাকিস্তানে। এমনকি তারা এই কথাও বলে যে আমরা আলটিমেটলি যদি নিউক্লিয়ার ওয়ার হেডসও ডিপ্লয় করতে হয়, সেরকম করাটাও আমরা ভাবি। এখন আমরা জানি না আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কতখানি প্রস্তুতি থাকবে, তবে এই চীনের সফরটাই কিন্তু রিয়েলি অনেকাংশে আমরা সিভিলিয়ান লেভেলে, হ্যাঁ, দ্বিতীয় পদ্মা সেতু করার ব্যাপারটা শোনা যাচ্ছে, তারপর যমুনা সেতু আরেকটা করার ব্যাপারেও কথা উঠেছে। চীনকে এই ধরনের সুযোগ দেওয়া হবে কিনা জানি না, তবে চীনের যে সামর্থ্য রয়েছে, এবং চীনের কিন্তু একটা জিনিস কি, বাংলাদেশের বেলায় তারা অতীতে এত গভীর আগ্রহ আর কখনো দেখায়নি। আমি তো নিজেই অবাক হয়ে গিয়েছি যে বারবার তারা এই যে প্রতিনিধি দল বাংলাদেশ থেকে পাঠাচ্ছে, সব সেকশন অফ দ্য পপুলেশন থেকে যে চীনের সাথে পরিচিতি অর্জন করছে। তারপর ধরেন এই যে নর্থ বেঙ্গলের যে বড় ধরনের, শুধু তিস্তার পানি না, সেখানকার উন্নয়ন, আরবানাইজেশন, নগরীকরণ ও শিল্পায়নের ক্ষেত্রে চীন যে একটা বড় ভূমিকা রাখতে পারে, এগুলো যদি ঘটে, এবং এগুলোর ব্যাপারে আশাব্যঞ্জক কেন, ভারত অত্যন্ত চিন্তিত। ভারতের অ্যাবসলিউটলি মোদি সরকার বলেন, বলেন, তারা বাংলাদেশের উপর রেগে মেগে যা ইচ্ছে তাই আনডিপ্লোম্যাটিক কাণ্ড ঘটাচ্ছে। এটা কিন্তু আত্মাহুতি ভারতের জন্য, তারা নিজের পায়ে নিজেই কুড়োল মারছে। এর কারণ রয়েছে, যৌক্তিক কারণ হলো যে বাংলাদেশ চীনের সাথে কোন লেভেলে যে সম্পর্ক। তবে এগুলো আমি আশাবাদী হয়ে বলছি, আমি একজন কূটনীতির ছাত্র হিসাবে সাকিব যে বাস্তবতাগুলো তুলে ধরে, সীমাবদ্ধতা, তার প্রতি আমি সম্পূর্ণ সম্মান রেখে বলছি যে আমি শুধু আশাবাদী হচ্ছি, আবার হয়তো ফিরে এসে নৈরাশ্যের কিছু থাকবে, বড় কিছু থাকতে পারে, সেটা উড়িয়ে দেয় না। আমরা অপেক্ষাই করতে পারি সামনে, এবং ভালো কিছুর প্রত্যাশাই করতে পারি। আমি সাকিব ভাইয়ের কাছে আসতে চাই। স্যার, স্যারের কথা আমরা দেখলাম যে ভারতের বিষয়টি স্যার তুলে এনেছেন আমাদের আলোচনা ইস্যু। চীনিও আজকে কথা বলতেছে, মোদির উদ্বেগ, হুঁশিয়ারি। আমরা দেখেছি গতকাল পশ্চিমবঙ্গ মোদির আগে একটু চীনে আরেকটা কথা বলে শেষ করি প্লিজ। সেটা হচ্ছে যে চীন বাংলাদেশকে, মানে আমি যেহেতু আমার 23 বছরের জীবনে অনেক সময় চীনের কূটনীতিকদের সাথে আমাদের কথা হতো, হ্যাঁ, এবং ধরেন মিড লেভেল বা উচ্চ সিনিয়র লেভেল, আমি যেটুকু জানি সেটা হচ্ছে চীন বাংলাদেশকে কিন্তু স্ট্র্যাটেজিক বা ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে দেখে।
বাংলাদেশকে তারা তাদের পক্ষের একটা মানে তাদের পক্ষে আনতে চায়। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার ওয়ান। এটার সাথে পাকিস্তানের আমি যেটা বলতে চাচ্ছি যে এটা চীন যখন কথা বলে বাংলাদেশ নিয়ে, তখন সে পাকিস্তানের কথা বলছে না, সে বলছে ডাইরেক্টলি চীন বাংলাদেশ। অ্যাটলিস্ট আমার সাথে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে চীন বাংলাদেশ। এখন আরেকটা কথা হচ্ছে যে চীন কখনোই আপনার যুদ্ধ করে দিবে না, এটা হচ্ছে চীনের সিস্টেম নাই। এটা আমেরিকার করতে পারে কিন্তু চীন করবে না। চীন আপনার দেশে আবার ঘাঁটিও বানাবে না, মানে ঘাঁটি বানাবে মানে আপনাকে দখল করে নিবে, আপনাকে বেজ রাখবে, সেটা সে করবে না। সেখানে হয়তো আসবে তার কিছু কিছু যে জিবুতি কয়েকটা জায়গায় নৌঘাঁটি আছে, সেখানে তার যা যায় আসে, কিন্তু তাই বললে সে কিন্তু জিবুতিকে কন্ট্রোল করার চেষ্টা করে না তার সৈন্যবাহিনী দিয়ে। সুতরাং এখন আসেন যে ভারত থেকে কিন্তু এখন আমি এটা যেহেতু চীন ভারত বাংলাদেশ, আমি এইগুলো কথাগুলো বলতে চাচ্ছি। এখানে দেখেন যে আমরা ইউনূস সাহেবের সময় শুনলাম যে এখানে একটা ত্রিজাতির টাস্ক ফোর্স আছে, তৈরি করছিল বেইজিং। তখন বেইজিং বলছিল বেইজিং পাকিস্তান মানে চীন পাকিস্তান এবং বাংলাদেশ মিলে একটা টাস্ক ফোর্স হবে। আপনার মনে আছে কিনা, মানে এটা নিয়ে কিন্তু কথা হচ্ছিল। আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না যে সেই টাস্ক ফোর্স কতটুকু কাজ করছে। সুতরাং আমরা বাংলাদেশ কতটুকু তাদের সাথে যদি পূর্ণ যদি অঙ্গীকার না থাকে এবং পূর্ণ সব শক্তি আমরা ব্যবহার না করি, তাহলে এটা কোনো লাভ হচ্ছে বলে মনে হয় না। দ্বিতীয় কথা আমি আপনাকে একটা জিনিস বলতে চাই যে এই যখন আমি ভাইয়ের কথা শুনতেছিলাম তখনই আমার মনে হচ্ছিল, সেটা হচ্ছে যে ইরান যুদ্ধের ফলে ভারতের তো বিরাট একটা আন্তর্জাতিক কিন্তু তার কূটনৈতিক সম্মান হানি হয়েছে। কারণ সে যেহেতু 24 থেকে 26শে ফেব্রুয়ারি 2026-এ সে যেহেতু কেনেসেটে গেল, যখন যায় গাজার বিরুদ্ধে সে কোনো কথা বলতে পারে না, নরেন্দ্র মোদী ইরানকে আক্রমণ করছে সেটার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে নাই। সুতরাং তার কিন্তু এখন আর কোনো মরাল রাইট অন্যরা মানছে না। সেই ভারত যে নিজেকে মনে করতো যে সে তৃতীয় বিশ্বের নেতৃত্ব দিবে, তার তৃতীয় বিশ্বে তার নেতৃত্ব মানছে না, বরং তৃতীয় বিশ্বের দেশগুলো চীনের নেতৃত্ব মানতে চাচ্ছে। এখন তো এই অবস্থা। এই অবস্থায় যখন ইসরায়েল এবং ইন্ডিয়ার যে হেক্সাগন অ্যালায়েন্স, তাদের যে অ্যালায়েন্স আছে, তাদের যে মিত্রতা আছে, সেটা তো এখন একটা খারাপ অবস্থায়। সেই অবস্থায় তাদের এই মুসলিম দেশগুলোকে আঘাত করার একটা দুর্বল স্থানটা কোথায়? এটা কি গালফ? না, এই যুদ্ধ তো শেষ। তাহলে এই দুর্বল অবস্থানটা কি বাংলাদেশ? তাহলে কি এই দুর্বল অবস্থানে যে রংপুরকে বাড়িয়ে দিব, চিটাগং আপনার ফেনী বাইপাসে অ্যাটাক করব, এই কথাগুলো তাদেরকে বলাচ্ছে কে? এটা কি ইসরায়েলের কোনো এটার সাথে কি কোনো সম্পর্ক আছে? ইসরায়েল ইন্ডিয়ার কি কোনো একটা হচ্ছে এখন বাংলাদেশ? সো আমি মনে করি যে বাংলাদেশ কিন্তু গিভেন বাংলাদেশের বর্তমান সরকারের মধ্যে কতটুকু দায়িত্ব জ্ঞান দেখাচ্ছেন, তারা কতটুকু শক্তিশালী শক্তির সাথে কম্পিটেন্সের সাথে দক্ষতার সাথে দেশ চালাচ্ছেন, সেটা নিয়ে যদি কোনো ধরনের সন্দেহ থাকে, তাহলে আপনি মনে করবেন যে বাংলাদেশকে তাহলে সেই সময় দুর্বল মনে করা হতে পারে। এবং দুর্বল যখন বাংলাদেশকে কেউ মনে করবে, তখন আমাদের উপরে আমার এখন এই কথাটাই মনে হচ্ছে যে তখন কিন্তু আমাদেরকে কিন্তু একটু অন্যভাবে চিন্তা করা উচিত, অ্যান্ড উই শুড বি ভেরি কেয়ারফুল, সাবধান হওয়া উচিত। সেই সাবধানতাই এই জন্য বলছি যে চীন আমাদের যুদ্ধ করে দিবে না, চীন আমাদেরকে সাহায্য করবে, কিন্তু চীন যুদ্ধ করে দেয় না। চীন এখানে সৈন্য পাঠায়, আমাদের যুদ্ধ করে দিবে না। হ্যাঁ, 71-এও কিন্তু চীন যুদ্ধ পাঠায়, পাকিস্তানকে সাপোর্ট করে, তখন হেল্প করে নাই সেই সময়। সো আমাদের যুদ্ধ আমাদেরকেই করতে হবে, এবং আমি আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সেই হবে। আমি কিন্তু খুবই চিন্তিত, এবং আপনারা এখনই আমরা ভারত নিয়ে হয়তো কথা বলবো, সেগুলো আমি পরে বলবো। এইটুকু এখানেই শেষ। আমি